কি ব্যাপার চাচি, চিত্রাকে দেখছি না কেন? কাল রাতেও দেখলাম না, আজ সকালেও দেখছি না যে। ডাইনিং টেবিলে বসতে বসতে কথাটা বলে রায়ান। রায়ানের মা রিক্তা বেগম গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, চিত্রা তো বাসায় নেই, ও তৃষ্ণাদের বাসায় গেছে। রায়ান পরোটা মুখে নিতে নিতে বলে, একাই গেছে নাকি? রিয়া তার মেয়েটাকে নিয়ে চেয়ারে বসতে বসতে বলে, না, ফুপি আসছিল তৃষ্ণাকে নিয়ে, সন্ধ্যার দিকে চিত্রাকে নিয়ে গেছে। চিত্রার মা চয়নিকা বেগম রান্নাঘর থেকে চায়ের কাপটা নিয়ে এসে সোফায় বসে থাকা ভাসুর রাসেল আহমেদ ও স্বামী সাহেল আহমেদকে দেয়। সাহেল আহমেদ স্মিত হেসে স্ত্রীর হাত থেকে চায়ের কাপটা নেয়। দিনটা তার স্ত্রীর হাতের চা দিয়ে শুরু না করলে চলে না। রাসেল আহমেদ চাটা নিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, রায়ান, সাভারের এনাম মেডিকেলের পাশে যে জায়গাটা আছে সেটা নিয়ে কতদূর আগালে? রায়ান তার বাবার দিকে চেয়ে বলে, ওনাদের বুঝাচ্ছি বাবা, কিন্তু ওনারা ওই জমি বিক্রি করতে নারাজ। নারাজ মানে কি? ওনাদের কোনো ধারণা আছে তার ওই 10% জমির জন্য আমার ফ্যাক্টরির উপর কী প্রভাব পড়ছে? রায়ান মেয়েকে কোলে নিয়ে সোফায় গিয়ে বাবার সামনে বসে বলে, ওই জায়গাটা তাদের নয় বাবা, জায়গাটা তার মেয়ের নামে। মেয়েকে গিফট হিসেবে দিয়েছে ভদ্রলোক, আর তার মেয়ে ইটালি থাকে। তার মেয়ে না করে দিচ্ছে সে বিক্রি করবে না ওই জায়গাটা। আশ্চর্য, বুঝি না ওই 10% জায়গায় কি এমন তৈরি করবে তারা? তাদের ওই জায়গার জন্য আমার ফ্যাক্টরির কাজ বন্ধ হয়ে আছে। আমার ওই জায়গাটা চাই অ্যাট এনি কস্ট। চেষ্টা তো করছি, সব আমার উপর ছেড়ে দাও কেন? তোমার আদরের ছেলেটাকে বলো এবার আমাদের সাথে ব্যবসার হাল ধরতে। তাকে বলো এই জমি কিনে দিতে, তাহলে সে কোম্পানির 40% শেয়ার পাবে। রাসেল আহমেদ ছেলের পানে চেয়ে অবাক হয়ে বলে, পাগল হয়েছিস নাকি? রাফি এই ব্যবসার কিচ্ছু বোঝে না, সে কিভাবে কি করবে? তাকে দেশে আসতে বলো, কয়েকদিন অফিসে যাওয়া আসা করলে শিখে যাবে। তুষারও তো ওর বয়সী। ছেলেটাকে দেখছ, ফুপার সাথে থেকে থেকে একজন বিজনেসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে অলরেডি। আর তোমার ছোট ছেলেকে দেখো, আমরা গায়ে গতরের খেটে রোজগার করি, আর সে সেই টাকা দিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। এই জমির ব্যাপারে আর আমার সাথে কথা বলবা না। কথাটা বলে মেয়ের কপালে চুমু খেয়ে রায়ন বেরিয়ে যায় অফিসে। বাপ ছেলের কথা এতক্ষণ চুপচাপ শুনছিল সাহেল আহমেদ। তার এই বিজনেস নিয়ে অত ইন্টারেস্ট নেই, সে মাস শেষে তার লভ্যাংশ পায় শুধু। আর তাছাড়া তার বনানীতে 6 তলার 2টো ফ্ল্যাট আছে, সেখান থেকে পাওয়া টাকা দিয়ে তারও তার স্ত্রী মেয়ের ভবিষ্যতে স্বাচ্ছন্দ্যে চলবে। ছেলে নেই দেখে তার এইসব বিজনেসের প্রতি আগ্রহ কমে গেছে। তার যা আছে তাতে মেয়ের জন্য এনাফ। ভাই, রায়ান তো ভুল কিছু বলেনি। তোমার বয়স হচ্ছে, রায়ানের পক্ষে তো একা সম্ভব না এত বড় বিজনেসটার সব দিক সামলানো। আর আমি তো এসব বিজনেসের ধারে কাছেও যাব না খুব প্রয়োজন ছাড়া। রাফিকে ফোন দিয়ে বোঝাও, সে বড় হয়েছে, কয়েকদিন পর বিয়ে করবে। সে যদি এখন এইভাবে উড়নচণ্ডীর মতো ঘুরে বেড়ায় তাহলে কি চলে বলো? মাথা ঠান্ডা রেখে বোঝাবা রাফিকে। কথাটা বলে উঠে চলে যায় সাহেল আহমেদ। রাসেল আহমেদ চিন্তায় পড়ে যায়। তার ছোট ছেলে অনেক ন্যাড়া। ছোট ছেলেটা হয়েছে ভাই সাহেলের মতো, বিজনেসের ধারে কাছেও আসতে চায় না। এক ভাই আমেরিকায় বউ বাচ্চা নিয়ে সেটেলড হলো, আরেক ভাই থেকেও না থাকার মতো। উপায়ন্তর না পেয়ে ছোট ছেলে রাফিকে ফোন লাগায় রাসেল আহমেদ। ইটালিরা হোটেলের বালকনিতে দাঁড়িয়ে আছে এক মেয়ে, হাতে তার কফির মগ, চোখে মোটা ফ্রেমের চশমা। হাতে থাকা ফোনটা বেজে ওঠায় ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে বাংলাদেশ থেকে ফোন এসেছে। মুহূর্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ফোন রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে ভেসে আসলো, হ্যালো অধরা। হ্যাঁ মা, বলো। মিসেস আয়েশা রহমান একবার সামনে বসা থাকা স্বামীর দিকে চেয়ে আবার চোখ সরিয়ে নিয়ে বলে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শোনো না, একটা কথা বলার ছিল। বলো। আমাদের ইতালি যাওয়ার সব প্রসেস তো শেষ, বলছিলাম কি মেডিকেলের পাশের জায়গাটা বিক্রি করে দিয়ে দেই। আমার তো আর বিডিতে থাকছি না, জমি তো এখানেই পড়ে থাকবে, তো বিক্রি করে দেই। মুহূর্তে অধরার হাসি মুখ চুপসে গেল। না মা, কখনোই না। আমি বিডি আসছি মাসখানেকের মধ্যে, তোমাদের ইতালি আসতে হবে না। ওই জায়গায় আমি ডুপ্লেক্স বানাবো, আমার স্বপ্নের বাড়ি গড়ব ওখানে। আয়েশা রহমান বিরক্ত হল মেয়ের কথা শুনে। পাগল হয়েছ নাকি? ইতালি থেকে বিডি আসবে মানে? আমি পাগল হইনি, আমি বিডি আসছি। ওই জমি সংক্রান্ত কোনো কথা যেন আর বলা না হয়। ওটা আমাকে দেওয়া হয়েছে আমার স্বপ্ন পূরণ করার জন্য, সেটার মালিকানা আমি। ওই জমি আমি সেল করব না। কথাটা বলে অধরা ফোন কেটে দেয়। আয়েশা রহমান তার স্বামীর পানে চেয়ে বলে, দেখলে, তোমার মেয়ে বিডি চলে আসছে। আশরাফুল রহমান তপ্ত শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আমি আগেই বলছিলাম অধরা ওই জমি বিক্রি করবে না, তাহলে কেন শুধু শুধু মেয়েটাকে ওই জমি সংক্রান্ত খোঁচাও? দেশে আসছে ভালোই হয়েছে,
আমারও বিডি ছেড়ে ইতালি যেতে মন সায় দিচ্ছিল না। ঘরের মেয়ে ঘরে ফিরছে, চিন্তামুক্ত হলাম। কথাটা বলে আশরাফুল রহমান চলে যায় নিজের রুমে। আয়েশা রহমান ঠাই বসে রইল সোফায়। মেয়ে তার ভীষণ জেদি, এবার দেশে এসে কি করবে কে জানে। সকাল সকাল রোদের আলো চোখে পড়তে ঘুম ভেঙে যায় চিত্রার। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসে। ফোন হাতড়ে সময় দেখে নেয় 9:40 বাজে। পাশে তাকাতেই দেখে তৃষ্ণা নেই। মেয়েটা কখন উঠল? উঠেছেই যখন তখন ডাকল না কেন? কথাগুলো ভেবে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ওড়নাটা জড়িয়ে রুম থেকে বের হয়ে বসার রুমে যায়। তৃষ্ণা সোফায় বসে টিভি দেখছে। চিত্রা তৃষ্ণার পাশে বসে ফোন স্ক্রোল করতে করতে বলে, কিরে, কখন উঠছিস? ডাক দিলি না যে? তৃষ্ণা টিভি থেকে মুখ ঘুরিয়ে চিত্রার পানে চেয়ে বলে, আমি নিজে থেকে উঠতে চাইনি, মা ডেকে উঠিয়েছে। আমি না থাকলে মা রান্না করবে কি করে? তার হেল্পার হিসেবে বসে আছি এখানে। একটু পর ডাকবে আর বলবে, এটা নিয়ে যা, ওটা নিয়ে আয়। আহারে, আমার তৃষ্ণা পাখির কি কষ্ট! একটা কাজের লোক রাখলেও তো পারিস। তোর কি মনে হয় কাজের লোক নাই? খালা কয়েকদিনের ছুটিতে গ্রামে গেছে, আর সেই সুযোগে আমার মা আমাকে খাটাচ্ছে। তোর ভাইকে বিয়ে করায়, বিয়ে খাই, তোরও আর খাটাখাটুনি করতে হবে না। কথাটা বলে রান্নাঘরের দিকে যায় চিত্রা। তানিয়া বেগমকে হাতে হাতে সাহায্য করে দেয়। রান্না শেষে খাওয়া দাওয়া করতে বসলে চিত্রা বলে ওঠে, ফুপি, তুষার ভাইয়া খাবে না? তানিয়া বেগম খাবার বেড়ে দিতে দিতে বলে, তুষার আসবে কই থেকে? ও তো বাসাই নাই, ও তো সিলেটে তোর ফুপার সাথে। না, তুষার ভাইয়া তো কাল রাতে বাসায় ফিরছে। তানিয়া বেগম চিত্রার মুখের দিকে তাকিয়ে বলে, কি, তুষার বাসায় ফিরছে রাত্রে? হ্যাঁ, তৃষ্ণাও তো জানে। কি রে তৃষ্ণা, ফুপিকে বলিসনি? তৃষ্ণা অবাক হয়ে বলে, আরে মা, আমি কিভাবে জানব? ভাইয়া তো আব্বুর সাথে সিলেট, 2-3 দিন দেরি হবে আসতে। ভাইয়া রুমে গিয়ে দেখে আসো ভাইয়া আছে কি নাই। আমি রাতে নিজে ভাইয়াকে নুডলস রান্না করে দিছি। তানিয়া বেগম তৃষ্ণাকে তুষারের রুমে গিয়ে দেখতে বলল তুষার আছে কি না। তৃষ্ণা মায়ের কথা মতো সিঁড়ি বেয়ে উপরে উঠে তুষারের রুমে গিয়ে দেখে রুম ফাঁকা। তড়িৎ গতিতে নিচে নেমে এসে বলে, কুই, ভাইয়ের রুম তো পুরো ফাঁকা। চিত্রা স্পষ্ট মনে আছে রাতে তুষার এসেছিল, তাহলে এখন কই তিনি? ভাইয়াকে ফোন দিয়ে জিজ্ঞেস করে দেখ সে সত্যি আসছিল। তানিয়া বেগম চিত্রার কথা মতো তুষারকে ফোন দিতে নিলে তৃষ্ণা বাধা দিয়ে বলে, আরে মা, শুধু শুধু ভাইয়াকে ফোন দিয়ে কাজে ডিস্টার্ব করার কি কোনো দরকার আছে? আর ভাইয়া যদি আসতো তাহলে কি আমাদের সাথে দেখা করতো না? তুমিই বলো। আর চিত্রা, তুই মনে হয় ভুল স্বপ্ন দেখছিস। ভাইয়া আসার আগে আমাদের জানিয়ে আসে, আর ভাইয়ার ফেরার কথা আব্বুর সাথেই। আশ্চর্য তৃষ্ণা, আমি মোটেও স্বপ্ন দেখিনি। আমি নিজের হাতে ভাইয়াকে কষ্ট করে নুডলস রান্না করে দিছি। তোকে ডেকেছি, তুই নাক ডাকে ঘুমোচ্ছিলি। আচ্ছা আচ্ছা, চুপ কর দুজনে, আগে খেয়ে নে। তুষার আসলে আমাকে জানাতো। চিত্রা কিছু বলতে গিয়েও বলল না, চুপচাপ খেতে নিবে। এমন সময় সদর দরজায় চোখ যেতেই দেখে তুষার হেঁটে আসছে। চিত্রা ভ্রু কুচকে বলে, ফুপি, ওইটা তুষার ভাই না? নাকি আমি ভুল দেখতেছি? তনয় বেগম দরজার পানে চেয়ে দেখে সত্যি তুষার আসতেছে। তৃষ্ণা তুষারের দিকে চেয়ে বলে, ওটারে তো ভাইয়ের মতোই লাগে। তুষার বাড়িতে ঢুকে সবাইকে নিজের দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুটি করে বলে, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা সবাই আমার দিকে? কিছু হয়েছে নাকি? তৃষ্ণা বসা থেকে উঠে দাঁড়িয়ে কোমরে দুহাত গুজে বলে, ভাইয়া, তুমি কখন আসছো? তুষার সোফায় বসে শার্টের কলার পেছনের দিকে ঠেলে দিয়ে বলে, কাল রাতে আসছি। কেন? কাল রাতে আসছো অথচ আমি আর মা জানলামও না? নাক ডেকে ঘুমাচ্ছিলি, জানবি কি করে? ও না হয় নাক ডেকে ঘুমাচ্ছিল, কিন্তু আমাকে কেন ডাকলি না? তুষার একবার চিত্রার দিকে তাকিয়ে ফের মায়ের দিকে তাকায়। তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি, বাট এটা নিয়ে এত কথা কেন হচ্ছে? না, এমনি চিত্রা বারবার বলছিল তুই এসেছিস, আমি আর তৃষ্ণা উল্টো বলেছি তুই সিলেটে আছি। হ্যাঁ ছিলাম, সিলেটে কাল কাজ শেষ হওয়ায় চলে আসছি, আর আব্বু কাল আসবে। ওহ, আয় তাহলে খেতে বস। তুষার সোফার থেকে উঠে বলে, না, খাবো না। তেমাদের খাওয়া শেষ হলে 1 কাপ কফি আমার রুমে পাঠিয়ে দিও। কথাটা বলে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় তুষার। চিত্রা তৃষ্ণার দিকে রাগি চোখে তাকিয়ে বলে, কি রে, আমি স্বপ্ন দেখতেছিলাম? দেখলি তো নিজের চোখে। হ্যাঁ, দেখলাম। তানিয়া বেগম রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে কফির মগটা চিত্রার সামনে দিয়ে বলে, চিত্রা, কফিটা একটু তুষারকে দিয়ে আয় তো। চিত্রা কফির মগটা নিয়ে মাথা নাড়িয়ে চলে যায়। তুষারের রুমের সামনে এসে দেখে দরজা চাপানো। দরজাটা হালকা ফাঁক করে বলে, ভাইয়া, আসবো? মিনিট দুয়েকও যখন কোনো উত্তর আসল না ভেতর থেকে, তখন চিত্রা আর উত্তরের অপেক্ষা না করে ভেতরে ঢুকে পড়ল।
খাটের পাশে থাকা টেবিলটায় কফির মগটা রাখে। হঠাৎ একটা পিকের উপর চোখ যায় চিত্রার। মেয়েলি পিক, যার শুধু হাত দেখা যাচ্ছে। চিত্রার কৌতূহল হল পিকটা দেখার। পিকটার দিকে হাত বাড়াতেই পেছন থেকে ভেসে আসল, কি করছো ওখানে? চিত্রা পেছনে ঘুরতে দেখে তুষার সাদা একটা টাওয়াল পরে তার সামনে দাঁড়িয়ে আছে। ভড়কে যায় চিত্রা। আপনার কফি নিয়ে এসেছি। তুষার একবার কফির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, নক করে আসতে হয় কারো রুমে ঢোকার আগে। আমি নক করেছিলাম, কিন্তু কোনো জবাব পাইনি, তাই ঢুকে পড়বে রুমে? আমার রুমের ভেতর নেক্সট টাইম যেন আর না দেখি। ফুপি বলেছিল বলে এসেছি। মা বললেও আর আসবে না আমার রুমে, যতক্ষণ না আমি অনুমতি দিব। চিত্রা আর কিছু বলল না, তুষারকে পাশ কাটিয়ে চলে যায়। তুষার তপ্ত শ্বাস খেলে কফির পিছনে থাকা ছবিটা ড্রয়ারের ভেতরে রেখে দেয়। পরবর্তী পর্ব শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন।